ওইখানে ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছো। আমরা মূলত আজকের ক্লাসে আমরা 2.1 যে অংশটা শেষ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে শুরু করব। সো তোমাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে জানায় দাও, যেন আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, আচ্ছা। এমডি আব্দুল্লাহ কেমন আছেন স্যার? ওকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও খুবই ভালো আছো। যারা পূর্বের ক্লাসগুলো করো নাই তারা চেষ্টা করো পূর্বের ক্লাসগুলো করে অবশ্যই বাড়ির কাজগুলো জমা দেওয়ার, ঠিক আছে? ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছো। সো তোমাদের একটু সময় নষ্ট না করে একটু দ্রুত জানাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। জাস্ট এই মেসেজটা রিপ্লাই দাও, আর কোনো কিছু রিপ্লাই দেওয়া লাগবে না। জাস্ট দ্রুত জানাও যে সাউন্ড শুনতে এবং দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। সময় নষ্ট না করে একটু দ্রুত জানাও। ওকে, অল ওকে, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আচ্ছা। তাহলে শোনো, আমরা মূলত গতকালকের ক্লাসে 2.1 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা মূলত 9 নাম্বার থেকে, আমাদের বইয়ের 9 নাম্বার থেকে অঙ্কগুলো শুরু করব। সো তোমাদের কাছে বরাবরের মতো যেই কথাটা থাকে সেটা হলো যে তোমরা অবশ্যই কি করবা, মেইন বইটা সাথে নিয়ে বসবা। মেইন বইটা সাথে নিয়ে বসবা, যেন আমাদের কোনো কিছু ভুল যদি থাকে সেটাও যেন আমরা তোমাদের বই থেকে কালেক্ট করে নিতে পারি। আর অবশ্যই আজকে ক্লাসটা করার পূর্বে 3টা জিনিস সাথে নিয়ে বসবা। এক হলো তোমার খাতাটা নিয়ে বসবা, 2 তোমার মেইন বই যেটা সেটা নিয়ে বসবা, আর 3 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের ক্লাসের জন্য সেটা হলো ক্যালকুলেটর সাথে নিয়ে বসবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে ওকে, আচ্ছা, আজকের ক্লাসে আমরা মূলত 9 নাম্বার থেকে অঙ্কগুলো শুরু করব। সো 9 নাম্বার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো। এ এবং বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়ক। এখানে ভালো করে খেয়াল করো, এ এবং বি, এই যে এ এবং বি, এই দুইটা যথাক্রমে 35 এবং 45-এর গুণনীয়ক বলছে না? সো এ বলতে বোঝায় 35-এর গুণনীয়ক, বি বলতে বোঝায় 45-এর গুণনীয়ক। এখন গুণনীয়ক ব্যাপারটা কি সেটা কিন্তু আমরা অলরেডি অনেকবার আলোচনা করছি পূর্বের ক্লাসে। সো আজকেও আমরা সেটা নিয়ে হালকা পাতলা আলোচনা করে মূলত ক্লাসটা শুরু করব। সো চলো প্রথমত সাজায় লিখবা কেমনে। দেখো, এ মানে কিন্তু 35-এর গুণনীয়ক, বি মানে হলো 45-এর গুণনীয়ক। যখন তুমি এ আর বি বের করে ফেলতে পারবা তখন কিন্তু তুমি এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি, এই দুইটা কিন্তু তোমার জন্য খুবই সহজ হয়ে যায়। তাহলে আমরা প্রথমত সাজায় লিখবো কিভাবে? প্রথমত ধরবা যে দেওয়া আছে বা দেয়া আছে যে এ সমান সমান হলো কত, যে 35-এর গুণনীয়ক, 35-এর
গুণনীয়ক। ঠিক আছে, এ হলো 35-এর গুণনীয়ক। এবার বি সমান সমান হলো 45-এর গুণনীয়ক। 45-এর গুণনীয়ক। এবার খেয়াল করো গুণনীয়ক ব্যাপারটা আসলে কি ছিল। গুণনীয়ক ব্যাপার ছিল যে কত কত সংখ্যা দ্বারা তুমি এটাকে ভাগ করতে পারবে। এক কথা, সহজ কথা হলো কত কত সংখ্যা দ্বারা তুমি এটাকে ভাগ করতে পারবা। সো 35-এর গুণনীয়ক যদি আমি বের করি, যে 35-এর গুণনীয়ক, গুণনীয়ক 35-এর গুণনীয়ক, এই যে 35-এর গুণনীয়ক, 35-এর গুণনীয়ক গুলো তাহলে কি হবে ভালো করে খেয়াল করি। আমি যদি এখানেও একটু দাগ টেনে দিই, আলাদা করে দিলাম। এবার 35-এর গুণনীয়ক গুলো আমরা কিভাবে বের করবা, যে 35, এই 35-কে তুমি কত কত সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা, যেমন 1 × 45 35। ওকে, 3 দিয়ে কি ভাগ যাবে 35-কে? যাবে না। তুমি 4 দিয়ে যাবা? 4 দিয়েও যাবে না, তো 5 দিয়ে যাবে। তো 5 দিয়ে লিখে ফেলি যে 5 × 7 = 35। আর কোনোভাবে আশা করি যাওয়া যাবে না। ঠিক আছে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে আবার 5 হবে, তাহলে একই সংখ্যা বারবার রিপিট হইতেছে। সেই দুইটা। এবার আসি যে আমরা যদি 45-এর গুণনীয়ক বের করি, 45-এর গুণনীয়ক, 45-এর গুণনীয়ক। সো 45-এর গুণনীয়ক যদি বের করতে যাই, সেই ক্ষেত্রে কি হবে, যে 45-এর গুণনীয়ক। ওকে, সো 45-এর গুণনীয়কগুলো কি কি হবে, যেমন 45 কিন্তু আমি 1 × 45 লিখতে পারি। ঠিক আছে, 3 দিয়েও লিখতে পারি, যে 3 × 15 = 45। 5 দিয়ে যদি করি তাহলে 5 × 9 = 45। এবার আর কোনোভাবে যাওয়ার সম্ভাবনা নাই। সো এগুলা যেহেতু আমাদের বারবার রিপিট হইতেছে, সো আমি এই জন্য লং করলাম না, খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার আসো, তুমি কিন্তু ধরে নিছো যে a সমান সমান কি ছিল, 35-এর গুণনীয়ক না? তাহলে এখানে লিখতে পারো যে a সমান সমান 35-এর গুণনীয়ক কে আছে, 1 আছে, 5 আছে, 7 35। তাহলে 1 5 7 35। ওকে, এবার আসো b সমান সমান 45 এর ছিল, b এর মান কত আছে, 1 3 5 9 15 এবং 45। ওকে, এ আর বি পেয়ে গেছো। এবার তোমার কাজ কি, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি। তাহলে এবার খেয়াল করো তো, এ ইউনিয়ন বি কিভাবে বের করে, এ এর মান কত আছে, 1 5 7 35 ইউনিয়ন বি এর মান কত আছে। ওকে, সব ঠিকঠাক আছে। এবার আসো, বি এর মান কত আছে, 1 3 5 9 15 45। ওকে, সো ইউনিয়ন বলতে আমরা জানি কি, কমন আনকমন সব। তাহলে এখানে সব আসবে, যেমন 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 আসবে, 15 35 এবং 45। সো এই ইন্টারসেকশন বি কি ছিল, এই ইন্টারসেকশন বি তোমরা বের করে ফেলবা। ইন্টারসেকশন বি মানে কি ছিল, কমন গুলা। সো কমন কে কে আছে আমি বলে দিচ্ছি, দেখো কমন কে কে আছে। কমন আছে যে 1, এই যে 1 মিল আছে, 5, এই যে 5 মিল আছে, আর কোনোটা মিলে না। তাহলে 1 এবং 5 কিন্তু আমাদের ইন্টারসেকশনের মান। সো এটা আশা করি সাজিয়ে লিখতে পারবা। ওকে, আচ্ছা, অনেকে কোশ্চেন করছো যে আগের ক্লাসগুলো কোথায় পাবা। যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে বলে রাখি, আমাদের আজকের ক্লাসটা হলো 4 নাম্বার ক্লাস। সো আমাদের পূর্বে যে 3টা ক্লাস হয়েছে, তোমরা এখন যে গ্রুপে ক্লাসটা দেখতেছো, এই গ্রুপেই দেখবা কি নিচের দিকে ওই ক্লাসগুলো আছে। তো একটু খুঁজে দেখলে আশা করি পেয়ে যাবা। সো যারা নতুন যুক্ত হইতেছো তারা আজকে ক্লাসটা কন্টিনিউ করতে থাকো, কিন্তু অবশ্যই নেক্সট ক্লাস করার পূর্বে ওই পূর্বের ক্লাসগুলো এর মধ্যে দেখে ফেলার চেষ্টা করবা এবং বাড়ির কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবা। ওকে, তাহলে চলো এবার আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোশ্চেনটা দিয়ে মূলত পরীক্ষায় সৃজনশীল আসে। এই চ্যাপ্টার এই কোশ্চেনটা থেকে পরীক্ষায় সৃজনশীল আসে কখন, যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা থাকে। সো এইটা আমরা সবাই বুঝি, বাট কিভাবে সাজায় লেখে সেই জিনিসটা আমরা পারি না। সো সাজায় কিভাবে লিখবা সেটা প্রথমে লেখো, যে দেয়া আছে। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা
কোশ্চেনটা ভালো করে পড়ো। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকা মানে কি? 31 সংখ্যাটাকে তুমি ভাগ করতে পারতেছো না, মানে অবশিষ্ট থাকা মানে কি? এমন একটা সংখ্যা যেটাকে অবশিষ্ট থাকে, যেটাকে তুমি কি করতেছো না, ভাগ করতে পারতেছো না। মানে তোমার যেই ভাগ করা যে সংখ্যাটা, ওই সংখ্যাটা অবশ্যই কি 31 থেকে বড়, এটাই বুঝাইতেছে। সো ওই সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। সো প্রথমত সাজায় লিখবা কেন, যে সকল স্বাভাবিক সংখ্যা, কোশ্চেন দেখে থেকে হুবহু লেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। সুতরাং 31 অবশিষ্ট থাকে মানে কি? তাহলে ওই সংখ্যাগুলো কি কি হবে? সুতরাং 31 থেকে বড় হবে। আচ্ছা, কে জানি কমেন্ট করছো, একটু কমেন্টটা পড়ি। স্যার বাড়ির কাজ পরে দিলে কিছু হবে কি? পরীক্ষা চলতেছে, আমারটাই দিতে পারতেছি না। হ্যাঁ, দিতে পারবা, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করো বাড়ির কাজগুলো যেন জমে না থাকে। তোমাদের বাড়ির কাজগুলো জমে থাকলে দেখা যায় পরবর্তীতে পড়ার আগ্রহটা কমে যায়। সো চেষ্টা করবো প্রতিদিনের বাড়ির কাজটা প্রতিদিন জমা দিয়ে দেওয়ার। ওকে, তাহলে চলো এবার আমরা লিখি। সুতরাং সেই সংখ্যাটি কি হবে? সেই সংখ্যাটি 31 অপেক্ষা বড়। কেন 31 অপেক্ষা বড় সেটা আমরা আশা করি বুঝতে পারছি। এবং সংখ্যাটি তাহলে কি হবে? সংখ্যাটি বের করার জন্য মনে রাখবা 346 এবং 556 থেকে 31 বাদ দিয়ে দাও। 346 থেকে 31 বিয়োগ, তাহলে কত আসতেছে? 315। ও 556 থেকে 31 বিয়োগ, তাহলে কত আসতেছে? 525। ওকে, 25 এর সাধারণ গুণনীয়ক। আমি একটু সহজে মনে রাখার জন্য শর্টকাটও বলে দিব এই কোশ্চেনটার ক্ষেত্রে, যেন তোমরা যে কোনো এই টাইপের কোশ্চেন আসলে যেন অ্যান্সার করে ফেলতে পারো। ওকে, বুঝতে পারছি এই পর্যন্ত সবাই? বলো। আচ্ছা, যাদের বাড়ির কাজগুলো জমা দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা পরবর্তীতে দিয়ে দিতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে? একই কোশ্চেন একই কমেন্ট বারবার করার কোনো প্রয়োজন নেই। যাদের প্রবলেম হচ্ছে তোমরা চেষ্টা করবা পরবর্তীতে বাড়ির কাজগুলো একত্রে দিয়ে দেওয়ার, ঠিক আছে? ওকে, তাহলে চলো। এই যে এখানে আমরা এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাচ্ছি, যদি তোমার কোশ্চেনে কখনো 31 অবশিষ্ট থাকার পরিবর্তে অন্য কোনো সংখ্যা অবশিষ্ট থাকে, মনে করো বললো যে 15 অবশিষ্ট থাকে, 2018 সাল বা 17 সালের দিকে একটা কোশ্চেন আসছিল, সেটা হলো যে 31 অবশিষ্ট থাকার পরিবর্তে দিছিল 15 অবশিষ্ট থাকে। সো 15 অবশিষ্ট থাকুক আর যেই অবশিষ্ট থাকুক, আমরা একদম শর্টলি মনে রাখবা, একদম শর্টকাট মনে রাখবা, যেই সংখ্যাটা অবশিষ্ট থাকবে বলবে ওই সংখ্যাটা আমি দুইটা সংখ্যা থেকে বিয়োগ করে দিব। যেই সংখ্যাটা অবশিষ্ট থাকবে বলবে ওই সংখ্যাটা আমি দুইটা সংখ্যা থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করার পর আমরা যেই দুইটা সংখ্যা পাবো এই দুইটার গুণনীয়ক বের করবা। এই দুইটার কি করবা? গুণনীয়ক বের করবা। তাহলে এবার আসো, এবার প্রথমত ধরে নেই সাজায় লেখার জন্য, যে ধরি এ হলো 315 এর গুণনীয়ক, 315 এর গুণনীয়ক। বি হলো 525, 525 এর গুণনীয়ক, 525 এর গুণনীয়ক। ওকে, আচ্ছা, ওকে, দেখো এ হলো 315 এর গুণনীয়ক, বি হলো 525 এর গুণনীয়ক, জাস্ট এতটুকু মনে রাখো। এবার 315 এর গুণনীয়ক বের করবা, 525 এর গুণনীয়ক বের করবা। সো অবশ্যই ক্যালকুলেটরটা সাথে নিয়ে বসবা, তাহলে আমার জন্য সহজ হবে, তোমাদের জন্য সহজ হবে। একটু দ্রুত জানাই দিবা যে কোন কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে? যেন আমার সময়টা বেঁচে যায়, তোমাদের সময়টা বেঁচে যায়। ওকে।
হ্যাঁ, এই যে অনেকে বলে ফেলতেছো, আচ্ছা ঠিক আছে, গুড। কিন্তু যারা বুঝতেছো না তারা একটু ভালো করে খেয়াল করো। প্রথমত 31 অবশ্য থাকা বলার কারণে আমরা কি করছি, 31 থেকে সব দুইটা সংখ্যা একদম শর্টলি মনে রাখবে, একদম শর্ট, এত ঝামেলা করার কোনো দরকার নেই। যেই সংখ্যাটা অবশ্য থাকবে বলবে, ওই সংখ্যাটা আমরা এই দুইটা সংখ্যা থেকে বিয়োগ করে দিব। এখন বিয়োগ করার পর যে দুইটা সংখ্যা পাবা, এই দুইটা সংখ্যার গুণনীয়ক বের করবা। গুণনীয়কগুলো আমি প্রথমটাকে ধরছি এ, পরেরটাকে ধরছি বি। ওকে, এবার 315 এর গুণনীয়ক বের করো। 315 এর গুণনীয়ক। সো কত কত দ্বারা গুণনীয়কটা যায় 315, সেটা একটু দ্রুত জানায় দাও, দেখি কারা কারা বলতে পারতেছো। আবার 525 এর গুণনীয়ক। ওকে, দেখি কারা কারা বলতেছো। এই উম্মে আনাবা যেগুলা স্টার মার্ক করেছেন সেইগুলা কি নোট করে রাখবো? না, তোমরা নোট করবা সবগুলা, তোমরা সবগুলাই নোট করবা, বাট যেগুলো স্টার চিহ্ন দেওয়া থাকবে সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। সবগুলাই তো পড়াবো আমরা, কিন্তু প্রথম যে দুইটা ক্লাস ছিল, যারা ক্লাস করো নাই পূর্বে তাদের সুবিধার্থে বলে রাখি, আমাদের প্রথম দুইটা ক্লাস ছিল বেসিক ক্লাস। এই 2 নাম্বার চ্যাপ্টারের সম্পূর্ণ 2.1 এবং 2.2 আমাদের ফাংশন এবং সেট দুইটারই একদম সম্পূর্ণ ছোট ছোট বেসিকগুলো আমরা কি করছি, ওই দুইটা ক্লাস আলোচনা করছি। এই যে গুণনীয়ক বলতেছি না, এই গুণনীয়কের ব্যাপারটাও আমরা ওখানে আলোচনা করে ফেলছি। সো 3 নাম্বার ক্লাসটা ছিল আমাদের মূলত এই চ্যাপ্টারের 2.1 এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক সমাধান, আর আজকে আমাদের 9 থেকে অঙ্কগুলো শুরু হয়েছে। বুঝতে পারছি সবাই? সো তোমরা যারা কোশ্চেন করতেছো যে গুণনীয়ক আসলে কি, গুণনীয়ক কিভাবে বের করে, সো এই জিনিসগুলো আমরা পূর্বে ক্লাসে করে ফেলছি। সো তোমাদের কাজ হলো আজকের ক্লাসটা কন্টিনিউ করো, কিন্তু পরবর্তী ক্লাসগুলো পূর্বেই তোমরা পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে ফেলবা। বাড়ির কাজ জমা দেওয়ার চেষ্টা করলে সবচেয়ে ভালো, বাড়ির কাজ জমা দেওয়ার চেষ্টা করবা। যদি পরীক্ষা থেকে থাকে, কোনো কারণে দেওয়া না থাকে, তাহলে আস্তে আস্তে দিয়ে ফেলবা, কিন্তু অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবা। ওকে, তো আশা করি এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। আমরা ভাগ করার কাজটা করি। 315কে অনেকে অ্যান্সার দিছো, এই যে আনাবা বলে দিছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দেখে বলি যে 1 × 315 হবে। ওকে, 3 দিয়ে যদি করো তাহলে 3 দিয়ে কত হয়, 3 দিয়ে 315কে ভাগ করলে দেখবে কি 105 আছে। ওকে, আর কত কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না? আচ্ছা, 5 দিয়ে যদি করি তাহলে 5 × 63। ওকে, এরপর কত, 7 দিয়ে 535, 4 × 5 535। এরপর 9 × 35, 15 দিয়েও যাবে, 15 × 1 21। ওকে, শেষ। কারা কারা বুঝতে পারছি বলো? আচ্ছা, 525-এরটাও বলে দিছো উম্মে আনাবা, 1 3 5 7 15 21। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে করে ফেলি। তাহলে 525-এরটা যদি আমরা করে ফেলি, যে 525 = 1 × 525, এরপর কত দিয়ে যাবে, 3 দিয়ে করলে 5 7 1। তোমরা ভাগ দিয়ে করে ফেলবা, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। 5 দিয়ে করলে 105, 535, 15। ওকে, 21 × 25। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে আমরা এই যে দেখো, এ গুণনীয়ক বলতে কি বোঝাচ্ছে, 315 এর গুণনীয়ক না, আর বি বলতে কি বোঝাচ্ছে, 525 এর গুণনীয়ক। বাট এখানে একটু ভালো করে মাথায় রাখবা, তুমি কিন্তু এখানে বলে রাখছো যে 31 অবশিষ্ট থাকে। 31 অবশিষ্ট থাকা মানে কি, যে 31 থেকে ছোট সংখ্যা ছিল না, তুমি যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছিল ওই সংখ্যাটা অবশ্যই কি ছিল, 31 থেকে বড় ছিল। মনে করো সাপোজ তুমি 31 সংখ্যাকে, এই যে 31 সংখ্যাকে তুমি 35 দ্বারা ভাগ করতেছো, ভাগ যাবে? যাবে না। এই না যাওয়ার কারণে কি করতেছো, তুমি 31 অবশিষ্ট রেখে দিতেছো। সো এইখানে যে মৌলিক গুণনীয়ক গুলা ছিল, এই ক্ষেত্রে তুমি খুব ভালোভাবে এইটাই ভুল করবা তোমরা সবচেয়ে। এখানে যা আছে সবগুলা মৌলিক গুণনীয়ক না, বা এইখানে যা আছে সবগুলো কিন্তু সাধারণ গুণনীয়ক না, সাধারণ গুণনীয়ক এগুলো সবগুলা না। তাহলে কোন সংখ্যাগুলো নিব, গুণনীয়ক কিন্তু সবগুলাই, বাট এই ক্ষেত্রে যে 31 অবশ্য থাকে, এই ক্ষেত্রে 31 অপেক্ষা কি হবে, বড় সংখ্যা যেগুলা সেগুলো হলো গুণনীয়ক হবে। তাহলে 31 থেকে বড় কে কে আছে, যেমন 35, 45,
63, 105 এবং 315। ওকে, বি সমান সমান তাহলে কি আসবে বলো? ওই যে 31 থেকে বড় 35, 75 এবং 105, 175 এবং 525। এবার আমরা জানি যে আমাদের বলছে কি এদের সেট নির্ণয় করো। এদের সেট নির্ণয় করা বলতে কি বোঝায়? যে তাদের দুইটার মধ্যে কমন যেগুলো আছে সেগুলো আসবে। আচ্ছা, তাহলে কমন যেগুলো আসে, কমন কোথায় ইউজ করি আমরা? ইন্টারসেকশনে ইউজ করি। তাহলে এ ইন্টারসেকশন বি, এর মানগুলো এখানে বসাবা, এই যে এর মানগুলো এখানে বসাবা, ইন্টারসেকশন বি এর মানগুলো এখানে বসাবা। বসানোর পরে তুমি দেখো এখান থেকে দেখো কোনটা কোনটা কমন আছে, 35 এবং 105। তাহলে 35 এবং 105 এই দুইটা আমাদের কমন আছে, আর কোনটা কমন আছে না? তাহলে এটাই হলো আমাদের উত্তর। এটা বুঝতে পারছি সবাই? বলো, আমি একটু হাইলাইট করে দিচ্ছি কোন কোন জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সো প্রথমত লিখতে হবে 31 অপেক্ষা বড়, এটা অবশ্যই লিখতে হবে। যদি তোমাকে বলতো 15 অবশিষ্ট থাকে তাহলে লিখতে হবে 15 অপেক্ষা বড়, ঠিক আছে? এরপরে দুইটা কাজ কি, যে দুইটা সংখ্যাকে তুমি অবশ্যই বিয়োগ করে দিবা, দুইটা সংখ্যা থেকে তুমি অবশ্যই বিয়োগ করে দিবা যেটা যেটা থাকবে। এরপরে তোমার কাজ হলো ধরবা, এই যে ধরছো, ধরে এ এবং বি এর গুণনীয়ক ধরে নিবা। এরপর তুমি কি করছো, যে 35-এর গুণনীয়ক বের করছো, 35-এর গুণনীয়ক বের করছো। ওকে, ঠিক একইভাবে 525-এর গুণনীয়ক বের করো। এই যে 525-এর গুণনীয়ক বের করছো। এ এর মান কত বের হয়েছে? এই যে পুরোটা এ এর মান বের হয়েছে। কি করছে এখানে? এর মান সবগুলো আসে নাই। কেন আসে নাই? কারণ 31 থেকে বড় সংখ্যাগুলো এর মান আসবে। বি এর মানটাও সেম, এই যে খেয়াল করো। দেন আমরা কি করব? এই ইন্টারসেকশন বি করব, কারণ আমাদের বলছে এদের সেট তৈরি করতে। এদের সেট মানে কি? ইন্টারসেকশন মানে কমন যেগুলো আছে। সো এটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, মাইসুরা মহসিনা বলছো যে 35 এবং 105। হ্যাঁ, উম্মে আনাবো বলছো 35 এবং 105। হামিম আহমেদ বলছো জি স্যার। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এটা একটু খুব ভালোভাবে মাথায় রাখবা। এখানে দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা, যে কত অবশিষ্ট থাকে সেটা বলছে, কত অবশিষ্ট থাকে সেটা বলছে। সো যেটা বলবে সেটা তুমি কি করে দিবা? বিয়োগ করে দিবা, আর ওইটা থেকে বড় সংখ্যাগুলো তুমি কাজ করবা। ওকে, আশা করি মনে থাকবে সবার। ওকে, এবার আসবো আমাদের 11 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। শুনো, এইগুলা আসে কখন? এগুলা যদি পরীক্ষায় জটিল কোশ্চেন করতে চায়, জটিল কোশ্চেন করতে চায়, সেই ক্ষেত্রে এই টাইপের আসে। নর্মালি আমাদের পূর্বের ক্লাসে যেগুলো করানো হয়েছিল, যে এ প্রাইম, ইউনিয়ন, ইন্টারসেকশন, পূরক সেট, তারপরে অন্তর সেট, সংযোগ সেট, নিঃশেষ সেট, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, 2n কে সমর্থন করে কিনা পি অফ সি এর মান, এই জিনিসগুলো মূলত আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে চায় তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে কমন পড়ে যায়। বাট আজকে যেগুলো আমরা করাচ্ছি এগুলো যদি প্রশ্ন কঠিন করে সেক্ষেত্রে এগুলো আসতে পারে। সো আমরা যেহেতু একদম সম্পূর্ণ বেসিক স্ট্রং করতে চাচ্ছি, প্র্যাকটিসও ভালো করে করতে চাচ্ছি, আমরা কোনো কিছুই বাদ দিব না। বাট আমি যেগুলো স্টার চিহ্ন দিয়ে রাখবো সেক্ষেত্রে তোমরা ওইটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আশা করি। ওকে, এবার আসো, এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেক আগেও সলভ করছিলাম, যখন আমরা ব্যানচিত্র টপিকসটা ভালো করে বোঝানোর চেষ্টা করছিলাম। সেই ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করছিলাম। যারা কোশ্চেনগুলো মানে বিগত ক্লাসগুলো করছো তারা বলো তো, যে ব্যানচিত্র যখন আমি বুঝাইছিলাম দ্বিতীয় ক্লাসে, ব্যানচিত্র যখন আমি বুঝাইছিলাম তখন কিন্তু এই কোশ্চেনটা প্রমাণ হিসেবে বা উদাহরণ হিসেবে আমরা করাইছিলাম। তো তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, উম্মে আনাবা বলছো আমাদের কি জটিল প্রশ্ন আসবে? আমি বলি, জটিল প্রশ্ন আসুক নাকি সহজ প্রশ্ন আসুক সেটা নিয়ে তোমাদের এখন টেনশন করা উচিত না, কারণ মাত্র তোমরা এখন শুরু করতেছো। সো আমরা যদি এখন বেছে বেছে পড়াই, শুধু ইম্পর্টেন্ট গুলো পড়াচ্ছি, সেক্ষেত্রে তোমাদের কি হবে? সেক্ষেত্রে তোমাদের অনেক বেসিকের ঘাটতি থাকবে। সো আমরা চাচ্ছিলাম যে বেসিকের ঘাটতিটা যেন স্ট্রং থাকে। হ্যাঁ, আমরাও কমন যেগুলা থাকবে বা তোমাদের জন্য স্পেশাল সাজেশন থাকবে সেগুলো আমরা পড়বো। বাট এখন তো আমাদের সময় আছে, আমরা ওই সময় মতো আমরা সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করি না, যেন বেসিকের দুর্বলতা না থাকে, ঠিক আছে? ওকে, সো ভয় পাওয়ার কিছু নেই ইনশাল্লাহ। দেখো, এই কোশ্চেনটা আমরা কিন্তু বেঞ্চিতের সময় পড়ছিলাম। তোমরা যারা যারা ক্লাসটা করছো তারা একটু জানাও তো যে এই কোশ্চেনটা কি তোমরা বেঞ্চিতের সময় বুঝতে পারছিলা কিনা। আমরা একটু আবার করার চেষ্টা করি। আজকে যারা নতুন যুক্ত হয়েছে তারাও একটু ভালো করে মনোযোগ দাও। আমরা প্রথমে কোশ্চেনটা পড়ি, যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলে? কয়টা টপিকস? একটা হলো ফুটবল এবং একটা হলো ক্রিকেট।
সো আমি একটা ব্যান চিত্র অঙ্কন করি, এই যে একটা ব্যান চিত্র, ঠিক একইভাবে এটার সাথে আমি আরেকটা ব্যান চিত্র অঙ্কন করলাম। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, ফুটবল তো দিলাম এফ। ওকে, ফুটবল এবং ক্রিকেট, ক্রিকেট মানে রেড, রেড মানে আউট হয় ওইটা চিন্তা করো, আর ফুটবল মানে হলো এফ, হলো ইয়েলো কালার। দেন আমরা এখানে যেহেতু সকল শিক্ষার্থীর সংখ্যা আছে 30 জন, এই যে সকল শিক্ষার্থী এটাকে আমরা রেক্টেঙ্গুলার আমরা ইউজ করি, যেটা আমরা ওইখানে খুব ভালোভাবে আলোচনা করছিলাম যে আমাদের দুই ধরনের চিত্র ইউজ হয়, একটা হলো রেক্টেঙ্গুলার মানে আয়তক্ষেত্র, আর একটা হলো বৃত্ত। ওকে, না না মুখস্থ করা যাবে না, অঙ্ক মুখস্থ করা যাবে না ভাইয়া, যারা অঙ্ক মুখস্থ করতেছো তোমাদের মোটেই মুখস্থ করা উচিত না, অঙ্ক একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস। হ্যাঁ, এই যে সাদ বিন আহসান খুব সুন্দর কথা বলছো যে পড়লে সহজ, না পড়লে কঠিন। হ্যাঁ, পড়লে যদি সহজ হয় তাহলে না পড়লে অনেক কঠিনই হবে, স্বাভাবিক। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার জন্য তত সহজ হবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা ম্যাথ তত তোমার জন্য সহজ হবে। সো ম্যাথের জন্য প্র্যাকটিসের বিকল্প কিছু নাই, তুমি ক্লাস করবা আর ওই অঙ্কগুলা লিখে রাখবা তোমার জন্য এনাফ না। তুমি কি করবা, ক্লাস করবা, ওই অঙ্কগুলো নোট করবা, ওই অঙ্কগুলো বারবার করার চেষ্টা করবা, ওই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য এনাফ। ওকে, এবার আসো আমরা আবার পড়া যাই। এখানে খেয়াল করো রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে টোটাল শিক্ষার্থী কতজন, 30 জন না? এই 30 জনকে আমি ধরি ইউ, এই যে ইউ, এটা হলো 30। আমি এটাকে ধরলাম ফুটবলের জন্য এফ, এটাকে ধরলাম ক্রিকেটের জন্য সি। ফুটবল খেলে কতজন, 20 জন, ক্রিকেট খেলে 15 জন, উভয় খেলা পছন্দ করে কতজন, 10 জন। এরূপ খেলা, ওই যে উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন, 10 জন, এই যে দুইটার মধ্যে কমন অংশ। ওকে, আচ্ছা এবার আসো দুইটি খেলাই পছন্দ করে না তা বের করতে বসছে। আমরা কিন্তু এটা করছিলাম, ভালো করে খেয়াল করো। ফুটবল যারা খেলে, ফুটবল যারা খেলে 20 জন, এই 20 জন কিন্তু এই যে ইয়েলো কালার পুরোটা, এর মধ্যে আবার 10 জন আছে কি যারা ক্রিকেটও খেলে। সো এখানে আমি শুধু ফুটবল খেলে কতজন সেটা বের করতে পারবো, যে শুধু ফুটবল খেলে, শুধু ফুটবল খেলে এমন শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে কতজন? তোমার ফুটবল খেলে কয়জন, 20 জন না? তাদের মধ্যে আবার আছে কি ক্রিকেটের অংশ আছে, তাহলে এটা বাদ, তাহলে তুমি বাদ দাও, তাহলে কত আসে, 20 জন থেকে 10 জন বিয়োগ, তাহলে কত আসতেছে, 10 জন। শেষ, এটা হলো প্রথম কাজ, যে শুধু ফুটবল খেলে বের করলাম। এবার তোমরা বলো তো, যে শুধু ক্রিকেট খেলে, মানে সি দ্বারা প্রকাশ করলাম, ক্রিকেট খেলে এমন শিক্ষার্থীর সংখ্যা কত হবে বলো, এমন শিক্ষার্থীর সংখ্যা কেমন হবে বলো। ওকে, আপনারা অনেক যুক্তি দিয়েছেন দেখা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা মেসেজ দিও না, ভালো করে খেয়াল করি, যে শুধু ক্রিকেট খেলে এটা কেমন হবে। দেখো তো ফুটবল খেলে কতজন, 20 জন, 20 জন থেকে আমি কমন অংশটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ক্রিকেটেরটা কেমনে বের করবা, যে শুধু ক্রিকেট খেলে কেমনে বের করবা। ক্রিকেট খেলে কতজন, 15 জন, তাদের থেকে কি করবা, কমনটা বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল, 15 মাইনাস 10 জন। তাহলে ক্রিকেট খেলে মাত্র কতজন, 5 জন। আবার উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা, উভয় খেলা পছন্দ করে, পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা আমাকে কত দিছে, 10 জন দিছে। ওকে, আমাকে বের করতে বলছে কোনো খেলাই পছন্দ করে না, তাহলে তুমি চিন্তা করো, শুধু ফুটবল খেলে 10 জন, শুধু ক্রিকেট খেলে 5 জন, দুইটা খেলাই খেলে কতজন, 10 জন, তাহলে কোনো না কোনো খেলা খেলতেছে টোটাল কতজন, কতজন, 25 জন। তোমার স্কুলে বা তোমার ক্লাসে স্টুডেন্ট কতজন আছে, 30 জন। তুমি বলো তো কয়জন খেলে না। দেখো ভালো করে খেয়াল করো, তুমি নিজেই উত্তর দিয়ে দিতে পারবা, যদি তুমি কোশ্চেন বুঝো তাহলে তুমি নিজেই খুব সুন্দর করে লিখতে পারবা। আর ম্যাথ কিন্তু তোমার একদম 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে করতে হবে এমন না,
তুমি জাস্ট নিজে বুঝে ওইটা তুলে দিতে পারলেই হলো। এখানে ওই কালারিং কলম দিয়ে মার্ক করতে হবে, সুন্দর করে ডিজাইন করতে হবে, স্টার চিহ্ন দিতে হবে, এগুলা কোনো ম্যাটার না। তুমি নিজে বুঝবা, কোশ্চেন বুঝে উত্তরটা লিখতে পারলেই হলো, বুঝে বুঝে তুমি নিজে বুঝিয়ে দিতে পারলেই হলো। এখন এটা যদি আমি বলি তাহলে আবার অনেকে লিখবে যে কোশ্চেন তো এটা বলছে বেঞ্চিতে সাজে, এই বেঞ্চিতে একটা অঙ্কন করছে, উত্তর হলো 5 জন। তাহলে কিন্তু হবে না, তুমি কিভাবে আসছো সেটা তো দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো যে শুধু ফুটবল খেলে 10 জন, শুধু ক্রিকেট খেলে 5 জন, উভয় খেলা মানে দুইটা খেলাই খেলে কতজন? 10 জন। তাহলে খেলা খেলতেছে কতজন বা খেলা পছন্দ করে কতজন টোটাল? এরা না, এরা ছাড়া বাকিরা যারা আছে তারা কি কোনো খেলাই পছন্দ করে না। তাহলে তোমরা বলো যে কারা কোনো খেলাই পছন্দ করে না, কে বলতে পারো দেখি? আচ্ছা আচ্ছা, অনেকে উত্তর দিয়ে ফেলতেছে, গুড। তাহলে আমি সাজায় লিখে দিচ্ছি যে খেলা পছন্দ করে, খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 যোগ 5 যোগ 10 জন, তাহলে হলো 25 জন। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করছে খেলা পছন্দ করে না, তাহলে খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, টোটাল শিক্ষার্থী ছিল কতজন? 30 জন। 30 জন থেকে তুমি 25 বিয়োগ করে দাও, এই এত জন, তাহলে আমাদের আসতেছে কত? 5 জন। এই 5 জনই কিন্তু আমাদের উত্তর। সো আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ওকে ওকে, সবার বলো, সবাই বুঝতে পারছি? ওকে, এটা একটু সবাই জানাও যে তোমরা কি সবাই বুঝতে পারছো এটা? সবাই দ্রুত জানিয়ে দাও তোমরা কি এটা বুঝতে পারছো? কারো কি কোনো সমস্যা হয়েছে এটা? ওকে ওকে, গুড। চলো আমাদের পরের যে কোশ্চেনটা, সৃজনশীল কোশ্চেন, সৃজনশীল একটা কোশ্চেন, তোমাদের বইয়ে সৃজনশীল একটা কোশ্চেন। সো আমরা ক নাম্বার কোশ্চেনটা এখানে সলভ করব, খ নাম্বারের জন্য আলাদা রাখছে, ওকে, গ নাম্বারের জন্য আলাদা রাখছে, গুড। সো আমরা এটা সলভ করি। দেখো এখানে কি বলছে কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায় এবং 48 জন শিক্ষার্থী কি বলছে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে কি করে? ফেল করে। সো আশা করি আমাদের কোনো স্টুডেন্ট ফেল করার কাতারে থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমাদের ক নাম্বার কোশ্চেন বলছে, দেখো আমি কিভাবে একটা সৃজনশীল করতেছি, এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা যে আমি কোশ্চেন কিভাবে পড়তেছি, কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে বোঝার চেষ্টা করতেছি, কিভাবে উত্তরটা লিখতেছি, এই জিনিসটা তোমরা ভালোভাবে ফোকাস দেওয়ার চেষ্টা করো প্রথম থেকে। তাহলে অনেকের আছে না যারা কোশ্চেন আমরা সব পারি, বাট কোশ্চেনে কি চাইছে বা কোশ্চেনটা পড়ে কি বলছে সেটা আমরা বুঝতেছি না, অনেকে উদ্দীপক বুঝতে পারি না। সো তাদের যাদের এই সমস্যাটা হবে তারা আমার আশা করি এই জিনিসটা ফলো করবা যে আমি কিভাবে উদ্দীপক পড়তেছি, কি কি ফলো করতেছি আর কি কিভাবে উত্তরটা লেখার চেষ্টা করতেছি। সো আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো আমাদের টোটাল শিক্ষার্থী কতজন, আমি দেখতেছি টোটাল শিক্ষার্থী কতজন আমাদের? 100 জন। ওকে, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষা আছে কি 65 জন শিক্ষার্থী কি বলছে বাংলায়। আচ্ছা, 48 জন শিক্ষার্থী আছে, 48 জন শিক্ষার্থী আছে যারা কি করে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, কিন্তু উভয় বিষয়। ওকে, আর এই যে 15 জন অভাগা শিক্ষার্থী যারা কি করে উভয় বিষয়ে ফেল করে। ওকে, তাহলে এবার আসো এই সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো বেঞ্চ চিত্র অঙ্কন করতে। বেঞ্চ চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমি কি করব, আমি দেখবো এখানে কয়টা টপিকস নিয়ে কাজ করছে, বাংলা এবং ইংরেজি, কয়টা টপিকস? দুইটা না? তাহলে এই দুইটা টপিকস নিয়ে যেহেতু কাজ করছে আমি কি করব, দুইটা সার্কেল আঁকবো। এই যে একটা সার্কেল, এই যে সার্কেল। সো আমি যদি এটা একটু কালার করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে দুইটা দুই রকমের। ওকে, কালার করে দিলাম। এবার আসো, এবার আমাকে টোটাল শিক্ষার্থী কতজন বলছে? 100 জন না? তাহলে এটাকে আমি কি করবো, রেক্টেঙ্গুলার ইউজ করতে হবে। ওকে, এটাও আমি একটু কালার ইউজ করে দিই। ওকে, ইউজ করে দিলাম। এবার খেয়াল করো, এবার খেয়াল করো এখানে আমাদের টোটাল শিক্ষার্থী কতজন? 100 জন, যেটাকে আমি ইউ ধরলাম যে ইউ 100 জন। ওকে, এবার দুইটা জিনিস তো, একটা বাংলা এবং একটা ইংলিশ। এই বাংলাকে আমি প্রকাশ করলাম বি দ্বারা, ইংলিশকে প্রকাশ করলাম এই দ্বারা।
বাংলা হলো রেড কালারেরটা, ইংলিশ হলো ইয়েলো কালারেরটা। ওকে, সো এখানে সংখ্যাগুলো তুমি চাইলে ইনপুট দিতে পারো যে 48 জন শিক্ষার্থী কি করে, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করে, পাস করে, সরি। তাহলে কমন অংশ কোনটা? এই যে কমন অংশ, যে 48 এখানে লিখে দাও 48। এখন কথা হলো ভাই 15 জন যে ফেল করে, এই ফেল করাটা লিখবো কোথায়? ফেল করাটা হলো এটা তো পাস করার অংশ, ফেল করাটা হলো বাইরে কোথাও লিখে দিবা। তুমি চাইলে এখানে লিখতে পারো, তুমি চাইলে এখানে লিখতে পারো, মানে এই বক্সের যে কোনো ভিতরে লিখতে হবে, ঠিক আছে? সো এটা হলো কথা। সো তুমি তো উদ্দীপক সাজায় ফেলছো, তো এবার বাংলা বিবরণটা কি লিখবা? বাংলা বিবরণটা লেখো এভাবে যে 100 জন শিক্ষার্থীর সেটকে, তোমাদের কারো বুঝতে সমস্যা আছে এটা বলো? আচ্ছা, কমেন্ট করো না, তোমরা পড়া রিলেটেড ছাড়া অন্য কোনো টপিকস নিয়ে কমেন্ট করার কোনো প্রয়োজনই নেই। তোমরা একটু যতটুকু পারবা পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এখানে লেখো। সো বাংলা কিভাবে লিখবা? লিখে দাও যে এখানে আয়তাকার যে ক্ষেত্রটা আছে, এটা তুমি কি ধরছো? মোট শিক্ষার্থীর সংখ্যা না? তো এটাই লেখো যে এখানে ইউ দ্বারা ওকে সাজায় লিখে দিই, পরীক্ষা যেভাবে লিখবা ঠিক একইভাবে লিখে দিচ্ছি যে এখানে আয়তাকার ক্ষেত্র ইউ দ্বারা মোট শিক্ষার্থী 100 জন শিক্ষার্থীকে নির্দেশ করে। এই এতটুকু লিখবা, সাথে লিখবা যে বি এবং ই দ্বারা চিহ্নিত বৃত্তাকার ক্ষেত্র দ্বারা চিহ্নিত ক্ষেত্রটি যথাক্রমে বাংলা ও ইংরেজিতে পাস করা শিক্ষার্থীকে নির্দেশ করে। দেখো আমরা যেটা বুঝে বুঝে লিখছি ঠিক এটাই কিন্তু আমি বাংলায় লিখে দিছি। আমি যদি একটু পড়াই দিই তাহলে আরো মনে থাকবে। দেখো এখানে আয়তাকার ক্ষেত্র কোনটা? এই যে সাদা কালার যেটা, হোয়াইট কালার যেটা, সেটা কি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ না? ইউ দ্বারা কি বোঝাচ্ছিলাম যে 100 মানে কি মোট শিক্ষার্থী না? তাহলে এই যে 100 জন শিক্ষার্থীকে নির্দেশ করে ইউ। এবার আসো এই যে দুইটা সার্কেল দেখতেছে, রেড কালার এবং ইয়েলো কালার। রেড কালার বাংলা, বি কে দ্বারা আমরা কি বুঝাচ্ছিলাম? বাংলা। ই দ্বারা কি বুঝাচ্ছিলাম? ইংলিশ। এটাই লিখে দিয়েছি যে বি এবং ই দ্বারা চিহ্নিত বৃত্তাকার ক্ষেত্রটি যথাক্রমে বাংলা এবং ইংরেজিতে পাস করা শিক্ষার্থীকে নির্দেশ করে। জাস্ট এই জিনিসটা তোমরা বুঝো নাই কি কে? একটু জানো তোমাকে এই জিনিসটা তোমরা বুঝো নাই কি কে? যদি আপনি না লেখেন, আমি বলি যদি আপনি এই যে বিবরণটা না লেখেন সেখানে তো নাম্বার দিবে না ভাই। কারণ আপনাকে কিন্তু বলে নাই যে শুধু ব্যঞ্চিত্র অঙ্কন করে দাও। এখন কেউ আছে বাংলাকে বি দ্বারা প্রকাশ করবে, কেউ আছে ইংরেজিকে ই দ্বারা প্রকাশ করবে, অন্য কেউ তো পি এবং কিউ দ্বারাও তো প্রকাশ করতে পারে। তো সেক্ষেত্রে আপনি বি দ্বারা কি বুঝাচ্ছেন, ই দ্বারা কি বুঝাচ্ছেন, এটা অবশ্যই লিখে দিতে হবে। আর কোশ্চেনে যেহেতু বলে দিছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ, অবশ্যই সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। বুঝতে পারছি সবাই? সব বুঝতে পারছি, বাট পড়তে মন চায় না। পড়তে না মন চাইলে ভবিষ্যতে ভিক্ষা করে খেতে হবে, ঠিক আছে? আমরা মূলত পড়াশোনা করি হলো 3 রকমের, ভালো করে খেয়াল করো তোমরা। আমাদের ছাত্র জীবনে আমরা মূলত আমাদের বর্তমান জেনারেশন বা আমাদের জেনারেশন বা বর্তমান সমাজ যেভাবে চিন্তা করে, আমাদের পড়াশোনাটা হয় মূলত 3 ভাবে। এক হলো যে আমরা খুব ভালোভাবে পড়াশোনা করি, একদম মেধাবী স্টুডেন্ট, ভালোভাবে পড়াশোনা করি, ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। দ্বিতীয়ত হলো যে পড়াশোনা করি না বাট রেজাল্ট ভালো হয়ে যায়,
হয়তো বা আশেপাশের থেকে দেখে বা পরীক্ষা সহায়তা বা সাজেশন বা যে কোনোভাবে পরীক্ষার হলের সহযোগিতায় যেভাবেই হোক আমাদের রেজাল্টটা কি হয়, ভালো হয়। সো আর 3 নম্বর অপশনটা কি হয়, যারা পড়াশোনাও করি না, রেজাল্টও ভালো হয় না, রেজাল্টও ভালো হয় না। এর মধ্যে আমি একটু বলে রাখি, যারা সবাই তো এখন মনে মনে ভাববা যে তাহলে 2 নম্বরটাই ভালো, যে আমরা এখন থেকে জায়নামাজে বসে থাকবো, আল্লাহর কাছে চাইতে থাকবো যে আল্লাহ যেন আমাদের পরীক্ষার হলটা সহজ করে দেয়, পরীক্ষার প্রশ্নটা সহজ করে দেয়, আমরা যেন দেখে দেখে লিখে ফেলতে পারি, ভালো একটা রেজাল্ট করে ফেলতে। তাদের জন্য বলে রাখি, যারা এই যে 2 নম্বর পন্থা অবলম্বন করে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করে, তারা ভবিষ্যতে কখনোই ভালো কিছু করতে পারে না। কেন ভালো কিছু করতে পারে না? ভালো করে একদম সহজ একটা উদাহরণ দিই। আমরা অনেকে দেখি না যে অনেকে খুব ভালো রেজাল্ট করতেছে, অনেকে A+ পাইছে, গোল্ডেন A+ পাইছে, মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, স্কুল বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, বাট পরীক্ষার পরে রেজাল্ট ভালো হয়, বাট ও পরবর্তী তার পড়াশোনাই করে না। দেখবা অনেক স্টুডেন্ট, তোমাদের অনেক সিনিয়র ভাইদের জিজ্ঞাসা করে দেখবা যে অনেকে খুব ভালো ভালো রেজাল্ট করছে, বাট ইন্টার পরীক্ষা দিতে পারে নাই, বা অনার্সে ভর্তি হয় নাই, বা পড়াশোনা ছেড়ে দিছে, বা এখন বর্তমানে অন্য কোথাও চাকরি করতেছে, জব করতেছে, পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। কারণ কি? তাদের মধ্যে ওই দুর্বলতাটা আছে যে উনি কি করে পাশ করে আসছে। অনেকে দেখবা গলায় সার্টিফিকেট ঝুলাইয়া রিক্সা চালায়, রিক্সা চালাচ্ছে, রিক্সা চালানোটা খারাপ না, বাট ওই যে গলায় সার্টিফিকেট ঝুলানো মানে কি, উনি প্রকাশ করতে যাচ্ছে যে উনি এসএসসি পরীক্ষায় GPA 5 পাইছে, গোল্ডেন A+ পাইছে, এখন উনি রিক্সা চালাচ্ছে। এটা তাহলে তো হচ্ছে না। ওনার মধ্যে যদি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই উনি কিছু না কিছু করতে পারবে, বাট হয়তোবা উনি 2 নম্বর পন্থা অবলম্বন করছে, যার কারণে এখন উনি কি করতেছে, ওনার পড়াশোনাটা ওই কাজে লাগাতে পারতেছে না। সো তোমরা একটু চেষ্টা করো খুব ভালোভাবে পড়াশোনা করার, তোমরা হয়তোবা 1 নম্বরটা থাকার চেষ্টা করবা। আর আমি চাই আমার সকল স্টুডেন্ট 1 নম্বরের মতোই হোক। হ্যাঁ, এখন অনেকের কোশ্চেন হতে পারে যে ভাই আমি তো গণিতে দুর্বল, আমি পারি না। হ্যাঁ, আমি চেষ্টা করবো তোমাকে সবল বানানোর। তোমার কাছ থেকে চাবো শুধুমাত্র তুমি প্র্যাকটিস করবা। ম্যাথ যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত তোমার জন্য সহজ হবে। সার্বক্ষণিক হেল্প লাগলে আমি আছি, বাট তোমার কাজ থাকবে, তোমাদের এই যে অল ইন ওয়ান ব্যাচে যারা আসো, তোমাদের কাজ থাকবে বেশি বেশি করে প্র্যাকটিস করা। যে জিনিসটা তোমার কাছে কঠিন মনে হবে ওই জিনিসটাই তুমি বেশি বেশি করার চেষ্টা করবে, যেন সহজ মনে হয়। আমরা কিন্তু দেখবা, তোমাকে এক ফ্রেন্ড যদি তোমাকে একটা মানে গালাগালি করে, তুমি কিন্তু ওই ফ্রেন্ডের সাথে কি করো, রাগ দেখাও না, জিদ দেখাও না। এই জিদটা যেন আমাদের বইয়ের সাথে হয়, কেন আমি পারবো না, এই জিনিসটা যেন আমাদের মধ্যে থাকে। সো ওই ভয় লাগে, পারবো না, ভয় কাজ করবে, এই জিনিসটা থেকে যদি আমরা ওই ভয় পাবো এই চিন্তা করে যদি আমরা দূরে সরে যাই, তাহলে তো তুমি তো ভয়ের কাছেই গেলা না। সো ভয় থাকলে ওইটাকে জয় করতে হবে। বন্ধু যেমন তোমার সাথে রাগ জিত করলে তুমি খুব রাগ দেখাও, ওর সাথে কথা বলো না, 3-4 দিন রাগ জিত নিয়ে রাখো। ম্যাথ যদি তুমি না পারো, তুমি মনে করো ম্যাথ তোমাকে গালি দিচ্ছে, এখন তুমি কি করবা, ম্যাথকে যেভাবেই হোক ওর সাথে রাগ দেখাইতে হবে। রাগ দেখাবা কিভাবে, এখন বইয়ে ধরবা না, এটা কি রাগ দেখানো হলো না? তুমি ওই বইটা নিয়ে বসে থাকবা, 24 ঘন্টা তুমি সময় দিবে ওরে, যেন ও নিজে বিরক্ত হয়ে যায় যে না থাক, আমি ওর কাছে সহজ হয়ে যাই, এভাবে যেন হয়। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। ওকে, এবার আসো ক নাম্বার কোশ্চেন, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। খ নাম্বার কোশ্চেন আসো। খ নাম্বার কোশ্চেনে বলছে শুধু বাংলা এবং ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করো। আমরা একটু আগে বের করছিলাম যে শুধু ফুটবল এবং শুধু ক্রিকেট খেলা কিভাবে বের করছিলাম, ঠিক একইভাবেই বের করব। জাস্ট খেয়াল করো, আমি এখানে ব্যান চিত্রটা আবার একটু আঁকার চেষ্টা করি তোমাদের সুবিধার্থে। তোমাদের সুবিধার্থে আমি ব্যান চিত্রটা আবার আঁকার চেষ্টা করতেছি দ্রুত। ওকে, লিখে দিচ্ছি। প্রথমটাকে বাংলা ধরছিলাম বি, এটাকে ধরছিলাম ই, এটাকে ধরছিলাম ইউ, মানে হলো 100। ওকে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো সবাই? ওকে, আমি ভাই খুব সহজ সরলভাবে কথা বলার চেষ্টা করি। সো আমার কথা কখনো কখনো খুব ভালো মনে হবে, কখনো কখনো খুব তিতা মনে হবে। তো চেষ্টা করবা যে তোমাদের সাথে যেন জার্নিটা খুব ভালো হয়, কারণ আমি চাই আমার সকল স্টুডেন্ট খুব ভালোভাবে করার, আর সবাই যেন ভালো করতে পারে সেই টার্গেট নিয়ে আমি মূলত আগানোর চেষ্টা করি। সো আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, তোমাদেরও কাজ থাকবে আমি যেটা চাই সেটা যেন তোমরা দিতে পারো। সো এটা যদি তোমরা কন্টিনিউ করো, আশা করি আমার থেকে খুব ভালো কিছু পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, দেখো ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো। আমি চেষ্টা করবো, যেহেতু আমাদের ওকে
আচ্ছা, আমি জাস্ট এতটুকু বলি, যারা এই যে কোশ্চেন করতেছো, আচ্ছা অনেকে অপ্রয়োজনীয় কথা বলো। আমি জাস্ট যেহেতু কথা আসতেছে আমি একটু কথা ক্লিয়ার করি। দুইটা জিনিস কখনোই করবা না। ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় যারা এই যে কথাগুলো বলতেছো, যেটা কোনো ভ্যালু নাই, এই কথাটা আমার মন চাইছে আমি বলে ফেললাম, কমেন্ট করতেছি, এই জিনিসটা কখনোই করবা না। কারণ কি, আমাদের ম্যাথ ক্লাসটা কিন্তু রাত্রে হচ্ছে, দেখা যায় 9:30 বাজে শুরু হয়। সো আমরা কিন্তু একটা নির্দিষ্ট প্ল্যান করে আগাচ্ছি। তোমরা হয়তো বা জানো কিনা বা তোমাদের কাছে আছে কিনা আমি জানি না, যে আমাদের কোন দিন কোন টপিকটা কতটুকু পড়াইতে হবে। আমরা কিন্তু একটা প্ল্যান করে ফেলছি যে আমাদের কিভাবে প্ল্যান করলে কত দিনের মধ্যে তোমাদের এই বইটা শেষ হয়ে যাবে। সো আমরা কিন্তু ওই প্ল্যান মতো আগাই। সো তোমাদের যতটুকুই লাগবে, যতক্ষণই লাগুক, 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, আমরা কিন্তু ওই প্ল্যান মতো ওই কাজটা করে শেষ করে তারপরে ছুটি দিব বা ক্লাসটা শেষ করব। সো এখন এই যে অপ্রয়োজনীয় ক্লাস, অপ্রয়োজনীয় কথাগুলো যারা বলো, আমাদের এতে কিন্তু সময় নষ্ট হবে। তোমাদের মনোযোগ, যারা কমেন্ট করতেছো, অপ্রয়োজনীয় কথাবার্তা লিখতেছো, তারা কিন্তু ক্লাসে মনোযোগী না। তো সে আসছে কি করতে, ক্লাস করতে নাকি কমেন্ট করতে? অবশ্যই সে ক্লাস করতে আসছে। সো অনেকে বলবে যে তোমরা বেশি বেশি করে কমেন্ট করবা, সমস্যা হলে জানাবা। আমি বলবো না, কমেন্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, তোমার সমস্যা থাকলে তুমি সমস্যাটা জানাও, বাট কোনো কমেন্টেরই দরকার নেই। তুমি খাতা নিয়ে বসবা, বই খাতা নিয়ে বসবা। আমি তো ক্লাস শুরুর পূর্বেই বলে দিই যে কি কি লাগবে আজকের ক্লাসে, তুমি ওগুলো নিয়ে বসবা। বসে মনোযোগ সহকারে কমেন্ট কে কি করতেছে ওটা দেখার দরকার নেই। তুমি আমার যেই ভিডিওটা হচ্ছে এটা কি করবা, বড় করে ফেলবা, স্ক্রিনটা বড় করে ফেলবা, বড় করে বাস কানে হেডফোন লাগাও বা যেভাবে হোক নিরিবিলিতে আমি যেভাবে পড়াচ্ছি তুমি লেখো। কমেন্ট কি করতেছে ওটা দরকার নেই। তুমি কমেন্ট কি করতেছে ওইটা তোমার দেখার বিষয় না। তোমার দেখার বিষয় হলো ক্লাসে মনোযোগ। সো যারা কমেন্ট করতেছো তাদেরকেও বলবো তোমরা কমেন্ট বাদ দাও। তোমাদের সমস্যা ছাড়া কোনো ধরনের কমেন্ট করার দরকার নেই। তোমরা কি করবে, ক্লাসে মনোযোগ দাও, যেন আমাদের যে নির্দিষ্ট টপিকসটা, ওই টপিকসটা যেন আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি, যেন তোমরা বাসায় পর্যাপ্ত সময় পাও প্র্যাকটিসের। ঠিক আছে, ওকে। দেখো তাহলে, সো আশা করি কথাগুলো বুঝতে পারছো। অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করার দরকার নেই। কোনো কোশ্চেন থাকলে সেটা বলবা, না বুঝলে সেটাও জিজ্ঞাসা করবা, বাট অপ্রয়োজনীয় কোশ্চেন যে কেমন আছো, কে কি করতেছে, কে কোন জেলা থেকে, এগুলো তোমাদের জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে, ভালো করে মনোযোগ দাও। আমাদের বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন? তোমাদের কি মনে আছে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? ওকে, বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা এই যে এখানে খেয়াল করো, বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু 65 জন। ওকে, আমি লিখি এখানে, হ্যাঁ, যে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হলো 65। উভয় বিষয়ে, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কতজন? উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হলো 48 জন। ওকে, এই 48 জন কিন্তু এই যে মাঝখানে, 48 জন কিন্তু এই মাঝখানে। আর ফেল করা শিক্ষার্থীর সংখ্যা তো এই যে বাইরে 15 জন। আমাকে জিজ্ঞাসা করছে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাশ করছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত। এখন আমরা কিন্তু একটু আগে বের করছি যে শুধু বাংলায় বলুক বা শুধু ফুটবল, শুধু ক্রিকেট যদি বলে, ওই ফুটবলের অংশ থেকে কমন যারা আছে তাদের থেকে কি করে দিব, বিয়োগ করে দিব। এটা আমরা শিখছি অলরেডি। সো এটা আমি লিখি যে শুধু বাংলায়, শুধু বাংলায়, শুধু বাংলায় পাশ করে, পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? ওই যে বাংলায় পাশ করা শিক্ষার্থী কতজন ভাইয়া? এই যে ইয়েলো কালার পুরোটাই তো বাংলা, তাহলে এখানে কত আছে? 65 জন। এই 65 জনের মধ্যে আবার 48 জন আছে যারা কি ইংরেজিতেও পাশ করছে, তাহলে তাদের বাদ দিয়ে দাও, যে 65 মাইনাস 48। দেখতেছো এটা দেখা যায়? এটা কি দেখা যায়? ওকে, দেখা যায়। তাহলে এখানে দেখো লেখা দেখা যায়। তাহলে কত আসে? 65 থেকে 48 বিয়োগ করে দাও তো, এত জন বিয়োগ করে দাও, কত আসে? কত আসে? হ্যাঁ, তোমরা চেষ্টা করো ক্লাসে কথা না বললেই ভালো। যত কম বলবা আমাদের তত সময়টা নষ্ট কম হবে। ঠিক আছে, ওকে। 65 থেকে 48 বিয়োগ করে দাও, দেখবে 17 জন আসতেছে। 17 জন। ওকে, তাহলে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করে ফেলছি। বাট
সবচেয়ে সমস্যাটা হয় ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা, ইংরেজিতে কতজন পাশ করছে সেটা কিন্তু বলে নাই। তো এখন তো সমস্যা হয়ে গেল, কিভাবে ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা বের করবা। দেখো তো তুমি চিন্তা করো, শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা আমি তখনই বের করে ফেলতে পারতাম যদি আমার ইংরেজিতে পাশ করছে কতজন সেটা যদি বের করতে পারতাম, যেহেতু বলে নাই। শুধু বাংলায় পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন বলো তো? শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 17 জন। ফেল করে এমন শিক্ষার্থীর সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? কোশ্চেনে দেয়া আছে কতজন? 15 জন। এবার খেয়াল করো, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন আছে আমাদের? 48 জন। এবার খুবই সহজভাবে বোঝার চেষ্টা করো যে শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা আমরা কেমনে বের করি। শুধু ইংরেজিতে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যা। ভালো করে খেয়াল করো, তোমার কাছে টোটাল শিক্ষার্থী আছে কতজন? তোমার ক্লাসে টোটাল শিক্ষার্থী ছিল 100 জন। এই যে 100 জন শিক্ষার্থী, এই 100 জন শিক্ষার্থী থেকে আমি বিয়োগ করব। কাদের বিয়োগ করব? যে শুধু বাংলায় পাস করে কতজন? 17 জন। ফেল করে কতজন? 15 জন। উভয় বিষয়ে পাস করে কতজন? 48 জন। এই সবাইকে যদি আমি 100 জন থেকে বাদ দিয়ে দেই, যারা থাকবে তারা কি ওই যে ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা না? সো এই জিনিসটা আশা করি তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছো। ওকে, সো এটা তুমি এবার বিয়োগ করে দাও, যে 100 মাইনাস কত হয়, যোগ করে দাও তো, এটা কত হয়, যোগ করো কত আসে, যোগ করো কত আসে। 17, 48 আর 15 যোগ করলে 100 হয়। এই মাইসুরা মহসিনা কি বলছো? 17, 48 এবং 15 যোগ করলে কি 100 হয়? মনে হয় তো না। 50, 60, 70, 80 হয়। 80 হয়, 80 হয় এত জন। তাহলে 100 থেকে 80 বিয়োগ করে দাও, কতজন? 20 জন। তাহলে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা আমরা বলতে পারি কতজন? শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হলো 20 জন। শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হলো 17 জন। আমাকে জিজ্ঞাসাই করছে কিন্তু যে শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা কত, বের করে ফেললাম। এটা আমি যদি আবার একটু রিপিট করি, শোনো, যে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা আমরা খুব সহজে বের করে ফেলতে পারছি, যে বাংলায় পাশ করে হলো 65 জন, এর মধ্যে ইংরেজিতে পাশ করেও বা উভয় বিষয়ে পাশ করে 48 জন, এটা বিয়োগ করে দিচ্ছি, শেষ, শুধু বাংলাটা বের হয়ে গেছে। কিন্তু ফেল করা শিক্ষার্থী বা ইংরেজিতে পাশ করছে কতজন সেটাই বলে নেই। আমরা কি করছি, ফেল করছে কতজন, উভয় বিষয়ে পাশ করছে কতজন, সবাইকে ওই 100 জন শিক্ষার্থী থেকে বিয়োগ করে দিছি। যারা থাকবে তারাই কি ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। এনাফ। ওকে, আচ্ছা, আনাবা বলছো 20। ওকে, যারা উত্তর দিচ্ছ তাদের জন্য, যারা 20 বলছো তাদেরটা উত্তর কারেক্ট হয়েছে। আচ্ছা মাইসুরা, এবার কারেক্ট হয়েছে। এই যে আমরা এটাই লিখছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমাদের গ নাম্বার কোশ্চেনটা কিভাবে করবা। এটা কোথা থেকে চলে আসলো আবার, এটা কোথা থেকে চলে আসলো, ডিলিট করে দিই। ওকে, এই যে গ নাম্বার কোশ্চেনটা দেখো, উভয় বিষয় পাস এবং উভয় বিষয় ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহ। ভালো করে খেয়াল করো, এই যে গুণনীয়ক সমূহের সেট, দুইটির সংযোগ সেট। সংযোগ সেট মানে কি বলো তো? সংযোগ সেট মানে কি? কে বলো দ্রুত, তোমরা দ্রুত কমেন্ট করো তো। এই যে এখন কমেন্ট করো যে সংযোগ সেট আসলে বলতে কি বোঝায়, সংযোগ সেট বলতে কাকে বোঝাচ্ছে। দেখি কার কার মনে আছে, দেখি। আমরা কিন্তু করছিলাম যে সংযোগ সেট আসলে কি বোঝায়। সংযোগ সেট বলতে আসলে কি বোঝায়, দেখি কার কার মনে আছে।
ওকে, মাহফুজ আহমেদ চৌধুরী সবার আগে উত্তর দিছে যে ইউনিয়ন। গুড, ইউনিয়ন। বাকিরা কি পারি না? বাকিরা কি এখন কমেন্ট করতে পারতেছি না? আচ্ছা, ওকে। তাহলে সংযোগ সেট মানে হলো ইউনিয়ন। গুণনীয়ক সমূহ সেট তৈরি করতে বসে কাদের? উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল। ভালো করে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, গুণনীয়ক সমূহ তৈরি করতে বসে, বাট সেটা কি মৌলিক গুণনীয়ক সমূহ তৈরি করতে বসে। সো সাজায় লিখবা কেমনে? প্রথমে লিখবা যে ধরি এ সমান সমান ওই উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? তো প্রথমে দেওয়া আছে, লিখতে পারো। দেয়া আছে যে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা 48 জন। ঠিক আছে। উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 15 জন। ওকে, কমন প্লাস আনকমন যা থাকবে সব একবার করে নিতে হবে। হ্যাঁ, গুড সাকিব হাসান। ওকে, কমন প্লাস আনকমন অনেকে উত্তর দিছো, যে ফকরুল হাসান উত্তর দিছো। ওকে, গুড। আচ্ছা, এবার আসো ধরবা, যে ধরে নেই যে ধরি এ হলো যে এ সমান সমান ওই যে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। মৌলিক গুণনীয়ক সমূহের সেট, এটা জাস্ট আমি ধরে নিলাম সমূহের সেট। আর বি সমান সমান ধরে নিলাম 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট। এবার আমাদের কাজ হলো যে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করতে হবে এবং 48 এর গুণনীয়ক সমূহ, ঠিক আছে, এবং 15 এর মৌলিক গুণনীয়ক, 15 এর গুণনীয়ক। ওকে, সো 48 এর গুণনীয়ক কারা কারা হবে দ্রুত বলো তো। 48 এর গুণনীয়ক কারা কারা হবে? আচ্ছা, ইউনিয়ন কিবোর্ড কাজ করে না। ওকে, লেখা লাগবে না, তুমি যে ইউনিয়ন লিখছো এটাই অনেক, এনাফ। ওকে, মাইসুরা মোহসেনা। ওকে, দেখো 48 এর গুণনীয়ক কি কি হবে বলো তো। 48 কে তুমি কত সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা? 1 × 48, 2 × 24, তারপর কত হয়? 3 × কত হয়? 36। ওকে, 3 দিয়ে তো যাবে না, তাহলে 3 × 48 হয়। 3 × 48, 4 দিয়ে 4 × 48। ওকে, 5 দিয়ে যাবে না? যাবে না। 6 × 7 = 42, 6 × 8 = 48। ওকে, আর মনে হয় যাবে না। সো এইগুলো আমাদের কি গুণনীয়ক সমূহ 48 এর। ঠিক আছে, কিভাবে আসো? 15 এর গুণনীয়ক সমূহ তাহলে কি আসবে? 15, 1 × 5 বা 1 × 15, 2 দিয়ে তো যাবে না, তাহলে 3 × 5 = 15, এছাড়া আর যাবে না। সো এখানে খেয়াল করো এ এবং বি এর মানটা তাহলে কত আসবে? এটা কিন্তু ছোট করে দিই, ঠিক আছে। ওকে, এটা ধরতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, দেখো আমাদের লাগবে না এটা। সো এখানে এ সমান সমান তাহলে কি লিখতে পারবা? এ কিন্তু তোমার গুণনীয়ক সমূহ না, এ মানে কি ছিল? মৌলিক গুণনীয়ক। মৌলিক কথাটা মানে কি? মৌলিক হলো ওই সকল সংখ্যাগুলা, যে সকল সংখ্যাগুলা প্রথম শর্ত হলো 2 থেকে বড় হবে অথবা 2 এর সমান হবে। প্রথম শর্ত কি? 2 থেকে বড় অথবা 2 এর সমান। এমন সকল সংখ্যা, যে সকল সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন তোমাকে আমি যদি বলি 2 কে তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করতে পারবা? 3 অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করতে পারবা? 5 অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? 7 অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? যাবে না। 11, 13, 17, 19 এগুলাকে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এগুলোকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়।
তাহলে এর মানগুলা কি কি হবে? মৌলিক সংখ্যা হবে। এই যে মৌলিক গুণনীয়ক মানে গুণনীয়ক সমূহের মধ্যে যেগুলো মৌলিক সেগুলো আসবে। সো এখানে তো 2 এর থেকে বড় লাগবে, এ তো 1 আসতে পারবে না, তাহলে 2 3 4 তো মৌলিক সংখ্যা না, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 কেও মৌলিক সংখ্যা না, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, সেগুলার মৌলিক সংখ্যা না, 2 এবং 3। ঠিক আছে, কিভাবে আসো বি এটার ক্ষেত্রে? বি বি কি হবে? মৌলিক গুণনীয়ক 3 আসবে এবং 5 আসবে। তাহলে 3 এবং 5 এটা বুঝতে পারছি সবাই? বলো তো, এটা কি বুঝতে পারছি সবাই? ওকে, এবার যেহেতু আমাকে বলছে যে সেট দুইটা কি করতে, সংযোগ সেট, অতএব সংযোগ সেট। আর সংযোগ সেট মানে আমরা কি জানি? ইউনিয়ন। সংযোগ সেট মানে আমরা জানি ইউনিয়ন। তাহলে এই ইউনিয়ন বি এর মান কত আছে? 2,3। ইউনিয়ন বি এর মান কত আছে? 3,5। সো এই ইউনিয়ন বি মানে কি? কমন আনকমন সব, তাহলে 2 3 5। এটা হলো আমাদের উত্তর। এটা হলো আমাদের উত্তর। বলো কারা কারা কি বুঝতে পারছো? আচ্ছা, উম্মে আনাবা উত্তর দিয়ে ফেলছো যে 2 3 5 আসবে। উম্মে আনাবা দুইবার উত্তর দিছো, আচ্ছা 3 5 বলে দিছো। ওকে, গুড। আচ্ছা, ওকে। সো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল, আর আমরা কিন্তু একটা সৃজনশীলই সলভ করে ফেললাম। আর এই অঙ্কটার মাধ্যমেই মূলত আমাদের 2.1-এর যে চ্যাপ্টারটা ছিল এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আমরা অলরেডি একটা চ্যাপ্টার মানে 2.1 সম্পূর্ণ চ্যাপ্টার শেষ করে ফেলছি। সো সবাইকে কনগ্রাচুলেশন যে আমাদের অল ইন ওয়ান কোর্সের ম্যাথ সাবজেক্টের 2.1-এর একটা চ্যাপ্টার শেষ করার সুবাদে আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব আমাদের ধারাবাহিকতাটা বজায় রেখে 2.2 যে চ্যাপ্টারটা 2.2 অনুশীলনী, এই 2.2-এর অঙ্কগুলা সলভ করানোর। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কথা থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে এখন নির্দ্বিধায় বলতে পারো। আচ্ছা, আমি বলি, যারা বলো না যে এখন এই স্লাইডটা দিয়ে দিতে, আমাদের এই স্লাইডটা কিন্তু আমরা এখন লিখছি, এটাকে পিডিএফ বানানো হবে, এটাকে মডিফাই করানো হবে, দেন তোমাদের গ্রুপে দেওয়ার মতো গ্রহণযোগ্যতা বানানো হবে, তারপরে তোমাদের গ্রুপে দেওয়া হয়। সেখানে অনেকগুলো কাজ থাকে, প্রসেস থাকে। সো আমরা চাইলেই যে এখন তুলে নিয়ে তোমাদের দিয়ে দিতে পারবো না। সো দেখা যায় এখানে অনেকের ব্যাপার থাকে, অনেক কাজ থাকে। সো আমরা চেষ্টা করব যে আমাদের নেক্সট ক্লাসের পূর্বেই কিন্তু আমরা মূলত প্রত্যেকটা স্লাইড দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই জন্য যে স্লাইডের আশায় বসে থাকার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি বলি, যখন ক্লাস দেখবা তোমরা, তখন না হয় ওই যে না দেখে তোমরা খাতাটা নিয়ে বসো না, তাহলেই তো হয়, আমার সাথে সাথে লিখে ফেলো। তাহলেই কিন্তু যারাই যে কাজটা করো তারাই কিন্তু কমেন্টটা করতে পারো না। ওই যে আজে বাজে কমেন্ট করতে থাকো, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে থাকো, তারা কিন্তু যখন আমার সাথে লেখা শুরু করো তখন কিন্তু আর এই কাজটা করতে পারবা না। সেই কাজটা করবা না। আলোচনা শুধুমাত্র পড়াশোনা নিয়েই হবে, এর বাইরে কোনো টপিকস নিয়ে আলোচনা করবা না, কমেন্ট করবা না। সো অবশ্যই প্রতি ক্লাসেই তোমরা খাতা এবং কলম নিয়ে বসার চেষ্টা করবা। আমার সাথে সাথে লেখা শুরু করো না, আমি তো মোটামুটি সবগুলাই করাই দিই। আর কোশ্চেন তো তোমাদের বইই আছে, সো কোশ্চেনেরও প্রয়োজন নাই, তোমাদের বই যেহেতু আছে, আর উত্তর তো আমি করাই দিতেছি। আমার সাথে সাথে যখন লিখে নিবা তখন তো আর তোমাদের এই স্লাইডের প্রয়োজনও হয় না। তারপর আমরা স্লাইড দিয়ে দিব, বাট তোমরা আমার সাথে সাথে লেখার চেষ্টা করো। তাহলে তাতে কি হবে, তোমাদের ওই যে মনোযোগটা যে কমেন্টের দিকে চলে যায়, এই জিনিসটা হবে না, আমার সাথে সাথে লিখতে থাকবা। সবাই বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই এমসিকিউ করাবো, অবশ্যই এমসিকিউ করাবো। গুড। যারা যারা আমার সাথে সাথে লিখছো, আমার সাথে সাথে যারা যারা লিখছো, তাদের জন্য আর কিছু বলার নাই, তাদের জন্য অবশ্যই দোয়া রইল। তোমরা চেষ্টা করবা আজে বাজে কমেন্ট না করে অবশ্যই আমার সাথে সাথে লিখে ফেলতে। তাহলে দেখা যায় কি, যে শুধু তোমার দেখাই হলো না, তুমি আমার সাথে সাথে লিখেও ফেললা, তাহলে তোমার একসাথে দুইটা কাজ হয়ে গেল। তোমরা এখন অনেকে চিন্তা করছো যে ভাই আমি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতেছি, না, তুমি ক্লাসটা মনোযোগ দিতেছো না, তুমি 5 মিনিট ক্লাস দেখতেছো, 3 মিনিট তোমার ওই কমেন্টের দিকে মনোযোগ। তুমি যখন আমার সাথে ক্লাস দেখবা, লিখবা, তখন সেটা তোমার মনোযোগ ভালো করে পড়বে। কারণ তুমি তখন লিখবা, তখন তুমি তাকায় থাকবা যে আমি কোন লাইনটা লিখতেছি, কখন কোনটা লিখতেছি, তুমি তখন ওটা লেখার চেষ্টা করবে। তোমার মনোযোগ তখন পরিপূর্ণভাবে ক্লাসে থাকবে। বাট তুমি যখন ওই শুধু ক্লাস দেখবা, তখন কি হবে, তখন তুমি ওই মনোযোগ ক্লাসে দিবা, কিছুক্ষণ আশেপাশে কি হইতেছে ওটা দেখবা, কিছুক্ষণ কমেন্ট দেখবা,
এই যে তোমার মনোযোগটা পরিপূর্ণ না। সো তোমাদের সময়টা নষ্ট করব না আমরা। ওকে স্যার, ক্লাস টাইম কমেন্ট করার সিস্টেম বন্ধ থাকা হোক। এটা তো ভাই পসিবল না, এটা আমাদের মার্ক জুকারবার্গ থেকে পারমিশন নিয়ে আসতে হবে যে আসলে ক্লাস টাইমে আমাদের কমেন্ট যেন না হয়, ঠিক আছে? সো আমরা নিজেদের উপর সবকিছু ছেড়ে দিই, আমরা নিজেরা চেষ্টা করি, আশা করি আমাদের সবকিছু সম্ভব হবে, ঠিক আছে? সো কমেন্ট করলে আমি দেখবো কেন, অথবা আমি কমেন্ট করব কেন, দুইটাই কিন্তু অপরাধ। তুমি কমেন্ট করতেছে কেউ, এটা দেখতেছো মানে কি তুমি ক্লাসে মনোযোগ দিচ্ছ না, আর তুমি ক্লাস বাদে তুমি কমেন্ট করতেছো, সেটাও তো অপরাধ। দুইটাই আমরা মেনটেন করলে আমাদের নিজেদের উপর, আমরা নিজেরাই যদি করতে পারি তাহলে সবকিছু এনাফ। ওকে আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। তোমাদের নেক্সট ক্লাসের পূর্বে অবশ্যই কি করবো, বাড়ির কাজটা জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। যারা নতুন শিক্ষার্থী জয়েন হয়েছো তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিবা, তাহলে আশা করি এই ক্লাসগুলো আরো খুব ভালোভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।